আমার কথা প্রত্যেকে শুনতে পাচ্ছি রে? আমার কথা শোনা যাচ্ছে? বেশ, আমরা শুরুতেই প্রত্যেককে শুভেচ্ছা জানাই। প্রত্যেকের জন্যে আমরা চূড়ান্ত পর্যায়ের সফলতা আমরা প্রার্থনা করি। আমার দীর্ঘ অভিজ্ঞতা এবং বহু বছরের ছেলেমেয়েদের সংস্পর্শে থাকার মধ্য দিয়ে যতগুলি পরীক্ষার আমি অন্তত ছেলেমেয়েদের পাশে থেকেছি, সেই পরীক্ষাগুলির মধ্যে আমি একাধিক জনকে বলেছি। একটু আগেই একজনকে বলছিলাম, ছেলেমেয়েদেরকে নিয়ে আমি নেট সেট পরীক্ষায় সামিল হয়েছি, ছেলেমেয়েদেরকে নিয়ে জেআরএফের সামিল হয়েছি। আমরা প্রাইমারির কোচিংয়ের ক্ষেত্রেও বাংলা সাবজেক্টটায় আমি ছেলেমেয়েদের সঙ্গে ছিলাম। এসএসসি পরীক্ষা তো বহু বছর, মানে যতদিন এসএসসি পরীক্ষা হচ্ছে ততগুলো বছর সেই এসএসসি পরীক্ষায় ছেলেমেয়েদের সংস্পর্শে আমি থেকেছি। বিহারে আমাদের অভিজ্ঞতা হচ্ছে, কিন্তু এত পরীক্ষার মধ্যে এই কথাটা হয়তো সবাইকে আমি বোঝাতে পারবো না। তোমরা এখানে যারা রয়েছো, যারা আমাকে চেনে, তারা ভালো করেই জানে যে এই মুহূর্তে আমার কাছে যারা জেআরএফ পেয়েছে তারাও আমার কাছে রয়েছে। তারা প্র্যাকটিসের জন্যে বা তাদের চর্চার জন্য রয়েছে। যারা নেট সেট পেয়েছে তারাও রয়েছে। যারা আগে এসএসসি পেয়েছে, লিখিত পরীক্ষায় ইন্টারভিউ কেটে গেছে, তারাও রয়েছে। বিহারে যারা চাকরি পেল তারাও রয়েছে আমার সঙ্গে সংযুক্ত হয়ে। কিন্তু আমার জীবনে যতগুলো পরীক্ষার এই অভিজ্ঞতার সম্মুখীন আমি হয়েছি, এই মাদ্রাসার মতো এত কঠিন পরীক্ষা আমি আমার জীবনে দেখিনি। মনে রাখবে, এই পরীক্ষায় যে ছেলে মেয়েগুলি জেআরএফ পেয়েছে বাংলা সাবজেক্টে, তারা প্রচুর ছেলে মেয়ে বসেছিল, যেটা আমি জানি, তুমি হয়তো জানো না। যারা নেট সেট পেয়েছে তারা প্রচুর ছেলে মেয়ে বসেছিল, তারা তো প্রচুর পরিশ্রম করেছে এবং তারা অনেকে পেয়েছে, অনেকে পায়নি। যে হয়তো জীবনে নেট দেয়নি সে পেয়েছে, সে তার মাদ্রাসা সিলেবাসটাকে দারুণভাবে রপ্ত করে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পেরেছে, তাই পেয়েছে। ফলে লড়াইটা সাংঘাতিক হয়েছে। আমি সম্পূর্ণভাবে বললাম, ছেলে মেয়েদের সঙ্গে চর্চায় থাকতে থাকতে আমার দীর্ঘ বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিরিখে আমি বলছি যে এই পরীক্ষাটা অত্যন্ত কঠিন পরীক্ষা ছিল, কারণ সিট সংখ্যা অত্যন্ত কম। অনেক ভালো ভালো ছেলে মেয়ে ছিটকে গেছে, অনেক ভালো ভালো ছেলে মেয়ে যারা রীতিমতো দারুণভাবে তৈরি হয়েছে এবং তারা বিভিন্ন পরীক্ষায় তারা সফলতার সেই পালক তারা পেয়েছে। কিন্তু এই পরীক্ষাটাতে সত্যি করেই খুব কম ছেলে মেয়ে চান্স তো পাবেই, কারণ সিট সংখ্যা নেই বেশি। তাহলে প্রচণ্ড কঠিন পরীক্ষা। অনেকগুলো বছরের স্টার ছেলেরা এক জায়গায় এসে সামিল হয়েছে, অনেকগুলো বছরের স্টার ছেলে মেয়েরা তারা একটা জায়গায় ট্যাগ হয়ে গেছে। আর 3 নম্বর এই পরীক্ষাটা আমার কাছে অত্যন্ত উচ্চাসনে থাকবে যে এই পরীক্ষাতে নেগেটিভ মার্কিং ছিল।
আমাদের ছেলেমেয়েরা যখন জেআরএফ পায় তখন আমাকে সে বলে যে স্যার আমার 7টা আন্দাজে লেগে গেছিল। বলে তো, যারা নেট পায় তারাও তো বলে যে আন্দাজে তো কিছু লেগেছে। কিন্তু এই পরীক্ষাটায় আন্দাজের কোনো চান্স নেই। ফলে যারা চান্স পেল লিখিত পরীক্ষায় তারা যতগুলি প্রশ্ন একদম নিশ্চিত, ফলে সেই প্রশ্নগুলি উত্তর দিয়ে আসতে পেরেছে এবং তারা আজকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এর জন্যে যারা এই মুহূর্তে আমার ক্লাসটায় রয়েছে তাদেরকে অশেষ ধন্যবাদ। আমরা এরপরের যে কথাগুলি আমি বলবো সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবে, তোমাকে আমি ধন্যবাদ দিলাম, তোমার যে অধ্যাবসায়, তোমার যে অনুশীলন তাকে আমি অত্যন্ত সম্মান করলাম। যে পায়নি, অত্যন্ত পরিশ্রম করেছিল, তাকেও আমি সম্মান করেছি। কিন্তু মনে রাখবে, চাকরিটা তুমি এখনো পাওনি। তুমি কিন্তু এখনো চাকরিটা পাওনি। একদম বৈতরণীর কিনারায় এসে তুমি পড়েছ, বৈতরণীর কিনারায় এসে পড়েছ। মনে রাখবে, স্বর্গে এখনো পা রাখতে পারোনি। কঠিন বৈতরণী তুমি প্রায় পেরিয়ে গেছো, স্বর্গে এখনো পা রাখতে পারোনি। ফলে একেবারে বাস্তব বলছে যে সেই বৈতরণীতে অনিচ্ছা সত্ত্বেও কিছু কিছু ছেলে মেয়েকে সেই বৈতরণীতে ডুবতেই হবে। বাস্তবের হিসেব বলছে, এটা কোনো আবেগের কথা নয়, বাস্তবের হিসেব যে কিছু কিছু ছেলে মেয়েকে সেখানে বৈতরণীতে ডুবতেই হবে অনিচ্ছা সত্ত্বেও। বাকিরা স্বর্গে পদার্পণ করবে। সেই জায়গায় এই মুহূর্তে তোমরা দাঁড়িয়ে আছো। কে স্বর্গে পা রাখবে আর কে বৈতরণী ডুববে সেটা কেউই জানে না। শুধু আমাদের প্রচণ্ড মরিয়া হয়ে চেষ্টাটা আমাদের দারুণভাবে থাকবে এই কয়েকটা দিনে। আমরা এই প্রসঙ্গে খুব বেশি কথা বলবো না, কারণ যাদের আমি এই মুহূর্তে আমি ক্লাসটা নিচ্ছি তারা প্রত্যেকে খুব বোঝনদার ছেলেমেয়ে। ফলে এগুলো নিয়ে আর বেশি আমার ঘাটানো উচিত নয়। আমরা জানি যে আমরা এখন কোন জায়গায় আছি। ফলে এখন আমাদেরকে কি করতে হবে সেটা খুব জরুরি, প্রচণ্ড জরুরি। আমাদেরকে কি করতে হবে, আমি আজকে তোমাদেরকে, তোমরা এখানে যারা রয়েছো তারা এখানে কেউ শিক্ষক আছো আমি জানি। এখানে যারা এসেছো আমার এই ক্লাসে তারা তাদের ক্লাসটা এই জন্য আমি নিচ্ছি যে আমার প্রশ্নমঞ্চ বই কেউ কিনেছো আমি জানি। আবার কেউ থাকতে পারো যে আমাকে হয়তো চেনো না, আবার এরকমও কেউ আছো, অনেকেই আছো যে যারা আমার সংস্পর্শে বা আমার সঙ্গে তাদের কোচিং সূত্রে আমার সঙ্গে তাদের যোগ আছে। আমি আজকের ক্লাসটা এই জন্যই নিচ্ছি যে অল ওভার পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের তো প্রশ্নমঞ্চ বই আছে এবং সেখানে তোমরা জানো যে আমরা একদম ফ্রি ভাবে আমরা মক টেস্ট নিই গরিব ছেলে মেয়েদের জন্য, যারা টাকার জন্য পড়তে পারে না তাদের জন্য আমার ব্যবস্থা আছে। তো সেই সূত্র ধরেই আজকের এই ক্লাসটা, আজকের আমি ইন্টারভিউ সম্পর্কে যে কথাগুলি বলবো আমার সেই দায়বদ্ধতা থেকে, আমার ছেলে মেয়েদের সঙ্গে সেই শ্রদ্ধাশীল সম্পর্ক থেকেই আজকে আমার ক্লাসটা। তো এই ক্লাসে আশা করি তুমি উপকৃত হবে। আমরা যে কথাগুলি বলবো সেগুলি ভালো করে শুনবে, একদম আমি সাজিয়ে দিচ্ছি তোমাকে।
আমার প্যারালাল রেকর্ড হচ্ছে, তারপর আমি তোমাকে রেকর্ডটা পাঠিয়ে দেব, ফলে তুমি শুনে যাও যে কি করতে হবে, কিভাবে তোমাকে যেতে হবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। T-1 2 3 এই ডেগুলো থেকে তোমাকে আমি বোঝানোর চেষ্টা করছি। অর্থাৎ ইন্টারভিউ বোর্ডে গিয়ে কী করবে সেটা নয়, তোমার বাড়িতে তোমাকে দেহগতভাবে কেমন করে তৈরি হতে হবে, তোমাকে মননগত কেমন করে তৈরি হতে হবে, তোমাকে উচ্চারণগত কেমন করে তৈরি হতে হবে, এই সমস্ত বিষয়গুলো তোমাকে আজকে আমি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি। আমরা দেহগত শৈলী আমরা কিভাবে বাড়িতে সেই জায়গাটা কিভাবে আমরা তৈরি করব, লবঙ্গ রাখবে, যদি প্রয়োজন পারো দৈনিক সকালে গরম জল নুন দিয়ে গার্গেল করবে। গলাকে ঠিক রাখতে হবে তোমাকে, গলা তোমার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি পুরো অন্য ধরনের বিষয়গুলো বলছি তোমাকে। প্রথমেই এই কয়েকটা দিন তুমি মিষ্টি জাতীয় জিনিস কম খাও, কারণ মিষ্টি জাতীয় জিনিস আমাদের জীবের আড়ষ্টতা নিয়ে আসে, জীব জড়িয়ে যায়। কাঁচা লঙ্কা বা এই ধরনের জীব অনেক কি হয়, ক্ষুরোধার হয়ে যায় জিভের উচ্চারণ। সেই জন্যে মুড়ি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি খেলে খুব ভালো হয়। আর উচ্চারণ করার চেষ্টা করো, চেষ্টা করবে তেলে চুল তাজা জলে চুন তাজা, তেলে চুল তাজা জলে চুন তাজা, এটা উচ্চারণ করবে বারবার। বারবার উচ্চারণ করলে তোমার যে জিহ্বার আড়ষ্টতা সেটা কেটে যাবে। এটা সত্যজিৎ রায় এটি দেখিয়েছিলেন, সেখান থেকে আমি তুলেছি। এই উচ্চারণ এবং কথা বলার মডিউলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টারভিউ বোর্ডে সেখানে তারা মোহিত হয়ে যাবে তোমার কথা শুনে। আমার একটি ছাত্র আছে, সেই ছেলেটির বোলপুর সাইডে বাড়ি, আমি নাম বলবো না। তো সেই ছেলেটি, সে যখন আমার এখানে ইন্টারভিউ দিচ্ছিল অনেক বছর আগে, বহু বছর আগে, মক ইন্টারভিউতে আমি দেখলাম যে ছেলেটি যা মুখে তার যে ধরনের, আমি তো এমনি পড়িয়েছি অন্য সময়, কিন্তু সে যখন ইন্টারভিউ দিচ্ছে তখন আমি তাকে লক্ষ্য করছি যে ওই বোর্ডে যতজন থাকবে ততজন এর প্রতি আকৃষ্ট হবে। এত সুন্দর ওর স্বাভাবিক কথা বলার ধরন। ছেলেটি সে বছর চান্স পায়নি, কিন্তু আমি জানি যে ইন্টারভিউ বোর্ডে যারা ব্যক্তিরা রয়েছেন তাদেরকে ও অবশ্যই আকৃষ্ট করেছিল, তাই সে পরের বছর পেয়েছিল। এই বছরই একটি ছেলে রামকৃষ্ণ মিশনে চান্স পেল। রামকৃষ্ণ মিশন স্কুলে দেখবে টিচার নিচ্ছিল, সেখানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, তারপর খুব কঠিন লড়াই। তো সেখানে আমাদের এই বোলপুর সাইডের একটি ছেলে, নাম বলবো না, সেই ছেলেটি চান্স পেল। তো ও যখন আমাকে উত্তরগুলো বলছিল তখনই ওকে আমি বলতে বাধ্য হলাম, আমি নিজেকে সামলাতে পারলাম না, যে তোর এই কথাগুলোই তোকে জয় করে নেবে, কারণ সিট সংখ্যা অত্যন্ত কম, তোর এই কথাগুলোই তোকে জয় করে নেবে। ফলে মুখের কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু এই মুখের কথা এবং দেহের অঙ্গভঙ্গির জন্যে আমি বারবার আমার বিভিন্ন ভিডিওতে বলেছি। আমার কাছেই একটি ছেলে থাকতো, সে গরিব ঘরের ছেলে, এবং সে বারে বারে গিয়ে ইন্টারভিউ বোর্ড থেকে তাকে ঘুরে আসতে হচ্ছিল। কথাই বলতে জানে না ভালো করে। গিয়ে সে যে বসবে তা হাঁটাটাই তার গোলমাল।
মস্তান টাইপের, এগুলোকে চেঞ্জ করতে হবে। শৈলী, দেহগত শৈলী তোমাকে ঠিক করতে হবে রিহার্সাল দিয়ে, মডিউলেশন তোমাকে আনতে হবে রিহার্সাল দিয়ে, তোমাকে স্পষ্ট উচ্চারণ তোমাকে করতে হবে সেই ইন্টারভিউ বোর্ডে। আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা অভ্যাস করবে, দেখবে মুখের অঙ্গভঙ্গি কেমন হচ্ছে। হাঁটার অভ্যাস করবে, সেটা তোমার মনে রাখবে দেহগত শৈলীর মধ্যে পড়ে। ছেলেরা তোমরা যখন সেই ইন্টারভিউ বোর্ডে যাবে তার আগে চুল দাড়ি এগুলি তুমি সুশ্রী, যেটিকে বলি আমরা যে সৌম্য সুশ্রী, তুমি কি দেখতে বড় সেটা কথা নয়, তুমি কতটা ভদ্রভাবে যাচ্ছ সেটা বড় কথা। চুলের টেরিটি যেন ভদ্রসুলভ হয় সেই দিনের জন্যে, তাহলে তার আগে থেকে তোমাকে তার রিহার্সাল দিতে হবে। জামা প্যান্ট তোমাকে রুচিশীল জামা প্যান্ট পরতে হবে। মেয়েরা শাড়ি পরে গেলে ভালো হয়, যদি কেউ চুড়িদার পরে যায় কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা রুচিশীল হতে হবে। ইন্টারভিউ বোর্ডের সেই বিল্ডিংয়ে যাবার আগে তুমি চিরুনি নিয়ে যাবে, লবঙ্গ নিয়ে যাবে, তোমার লিপ বাম নিয়ে যাবে, জলের বোতল তুমি নিয়ে যাবে। কারণ তোমার যতই চেষ্টা করো টেনশন তোমাকে ছাড়বে না, তুমি একটা প্রচণ্ড টেনশনের মধ্যে থাকবে, ফলে জল তেষ্টা পাবে, ঠোঁট শুকিয়ে যাবে। আমার তো এমনিতেই ঠোঁট শুকিয়ে যায়। তো ঠোঁট শুকিয়ে গেলে তুমি তাদেরকে তোমার যে বক্তব্য সেই বক্তব্যটা বলতে গিয়ে তোমার মুখের যে অঙ্গভঙ্গি হবে, তোমার মুখের যে ভাবভঙ্গি হবে, সে তো যা তো হবে। ফলে তোমাকে তো একটি ভদ্র সুলভ একটি চেহারা নিয়ে সেখানে গিয়ে হাজির হতে হবে। জামার পকেটে পেন রাখাটা অত্যন্ত জরুরি, ছেলেদের ক্ষেত্রে বলছি, অত্যন্ত জরুরি। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, হাতে আংটি, পাথর, মানে জ্যোতিষী কেন্দ্রিক, আমি কোনো সমালোচনায় যাচ্ছি না, জ্যোতিষী কেন্দ্রিক আঙুলের যে পাথর এগুলি বা হাতের মাদুলি, এগুলি মনে রাখবে স্বাভাবিকভাবে অত্যন্ত নেগেটিভ বার্তা দেয়। স্বাভাবিকভাবে সেটা যে খুব বিজ্ঞান মনস্ক বা যে আধুনিক মনস্ক তার কাছে অত্যন্ত বাধাস্বরূপ লাগবে। হাতের আংটি নয়, পাথরযুক্ত আংটি, কবজ, এগুলি যদি খুলে যেতেই হয় তাহলে আগের দিনে খুলবে না, অনেক আগে থেকে এগুলো খুলে ওই আঙ্গুলগুলোকে ঠিক করতে হবে। তুমি যদি আগের দিনে খুলে যাও তাহলে আঙ্গুলে তার ছাপ থেকে যাবে, ফলে সেটা আবার উল্টো নেগেটিভ হয়ে যাবে। খুব সূক্ষ্মভাবে, খুব গভীরভাবে ভেবে এইভাবে নিজেকে সৌম্য ভদ্র একজন শিষ্ট ব্যক্তিরূপে তোমাকে সেখানে হাজির করতে হবে। তো সেখানে মাদুলি বা আংটি এগুলো পড়ে গেলে সেখানে যদি তোমাকে প্রশ্ন করা হয়, যদি পড়ে যাও তাহলে যদি প্রশ্ন করা হয় তাহলে মনে রাখবে সেখানে তোমাকে ধর্ম বিশ্বাসের কথা কিন্তু বললে হবে না, তোমাকে মা বাবার প্রসঙ্গে এনে বলতে হবে যে এখানে তাদের মানে মনের সন্তুষ্টি বা তারা চেয়েছে আমার অনিচ্ছা গেলে তো তারা মনে কষ্ট পাবে, সেই জন্যে এগুলি। ফলে সাপও মূল্য লাঠিও ভাঙল না, মা বাবার প্রসঙ্গ এনে এইভাবে তোমাকে বলতে হবে। এগুলি আমরা বললাম যে ইন্টারভিউ বোর্ডে যাবার আগে তুমি শৈলীগত কিভাবে তুমি তৈরি হলে সেই দিকগুলো আমরা বললাম। আমরা মননগত
বা আমার অনুশীলনগত কিভাবে আমরা তৈরি হব, সেই ক্ষেত্রগুলি একটু আমি বলে নিচ্ছি। যেদিন তুমি ইন্টারভিউ দিতে যাবে সেই দিনের পেপার, সেই দিনের সকালে পেপারটি যেমন করে জোগাড় করে তোমাকে গুরুত্বপূর্ণ খবরগুলো সম্পর্কে একদম ওয়াকিবল হতে হবে। সাম্প্রতিককালের সমস্ত ঘটনা তোমাকে জানতে হবে। অসংখ্য ইন্টারভিউ বোর্ডে বাংলার সাবজেক্ট নিয়ে যারা ইন্টারভিউ দিতে গেছে, অসংখ্য ইন্টারভিউ বোর্ডে দুটি গুরুত্বপূর্ণ জিনিস থাকে, যার নাম হচ্ছে বানান এবং ছদ্মনাম। বানান এবং ছদ্মনাম তোমাকে দারুণভাবে তৈরি হয়ে যেতে হবে। যত ছদ্মনাম আছে সেই ছদ্মনামগুলি পুরো মুখস্থ করে যেতে হবে, আর বানান সম্পর্কে যথেষ্ট জ্ঞানার্জন করে বাংলা বিষয়ের ছেলে মেয়েদের ইন্টারভিউ বোর্ডে যাওয়াটা খুব জরুরি। কারণ খুব স্বাভাবিক তোমাকে বানান ধরবে এবং ছদ্মনাম ধরবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, যারা উচ্চ মাধ্যমিক বসবে তাদের তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই, তাদেরকে বিভিন্ন ক্লাসের বাংলা সিলেবাস সম্পর্কে ভালোভাবে জেনে যেতে হবে। যতটা পারা যায় 9, 10, 11, 12 তো বটেই, 8 জানা থাকলে ভালো, 7 জানা থাকলে ভালো, যতটা বেশি জানতে পারবে। 9, 10, 11, 12 তো খুঁটিনাটি জানতেই হবে, তোমাকে দারুণভাবে জানতে হবে। 11, 12 পুরনো সিলেবাস, নতুন সিলেবাস দুটোকেই তুমি দেখে যাবে। নতুন সিলেবাস যেটা এখনো চালু হয়নি সেটা তোমার নিয়ে মাথা ব্যথার কারণ নেই। যেটা চালু হয়ে গেছে, যেটা স্কুলে স্কুলে সেকেন্ড সেম যেটা পড়ানো হচ্ছে, সেই পর্যন্ত তোমাকে জেনে গেলে ভালো হয়। এবং তুমি যে বিষয় পড়ে পরীক্ষা দিয়েছো সেগুলি তোমাকে দারুণভাবে অনুসরণ করে যেতে হবে, এই সব বইগুলো পড়ে যেতে হবে। ব্যাকরণ এবং সাহিত্যের ইতিহাস রপ্ত করতে হবে এটা নয়। আমি বলবো যে কোনো বিচক্ষণ, কোনো অভিজ্ঞ, কোনো পারদর্শী যারা এগুলো নিয়ে কালচার করে সেই ধরনের ব্যক্তিকে দিয়ে এই ব্যাকরণ সাহিত্যের ইতিহাস সম্পর্কে প্রশ্ন ধরানো, তুমি পড়ে গেলে ওই রকম প্রশ্ন করবেই না তোমাকে। তোমাকে তো প্রশ্ন করা হবে, একটা টুকরো প্রশ্ন ছুড়বে। বৃত্রসংহার এর প্রকাশকাল কত, এটিকে কি সাহিত্যিক মহাকাব্য বলা যায়? এই দ্বিতীয়টাই তো তোমার উত্তর। সেগুলো তো তোমার সাহিত্যের ইতিহাস বইয়েতে ডিটেলস সব জায়গায় লেখা থাকবে না। সেটা তাদের যেটা যেরকম মনে হয় তারা প্রশ্ন করবেন। ফলে তোমার একটা বেস তৈরি থাকতে হবে যে আমি আমার মতো করে বলবো। কারণ তুমি বই মুখস্থ করে যাবে নি উত্তর দেবে, সেরকম ক্ষেত্র পাবে কিনা সন্দেহ আছে। বই মুখস্থের কিছুটা পাবে, বাকিটা নিজেকে বলতে হবে। তোমাকে এটা ভেবেই তোমাকে যেতে হবে। তার জন্য বললাম যে তোমাকে বারে বারে মক ইন্টারভিউ তোমাকে সম্মুখীন হতে হবে এবং তোমাকে মোকাবেলা করতে হবে। ওই সাজেশন দেওয়ার মতো ওসব কিচ্ছু এক্ষেত্রে নয়। এতে কি হবে, তোমার একটা সাহস আসবে। তোমাকে সেই প্রশ্নগুলো ওখানে করবে না। তুমি তোমার পার্শ্ববর্তী কোনো স্কুলের মাস্টারমশাই, যিনি দারুণ মাস্টারমশাই, তোমার কোনো কলেজের পড়ান কোনো স্যার, দারুণ হতে হবে। ওই স্যার হওয়ার কোনো ভ্যালু নেই। স্যারের কোনো দাম নেই, মনে রাখবে। স্যারটার ওসব চলবে না। পাশের বাড়ি কোনো দাদা আছে, সেই দাদা পিএইচডি করছে এবং সে দারুণ পড়াশোনা করে,
দারুণ পড়াশোনা করে পিএইচডি করছে, এটাও কোনো মূল্য নেই। দারুণ পড়াশোনা করে, অনুশীলনের মধ্যে আছে, তারাও তোমাকে প্রশ্ন করলে তুমি আস্তে আস্তে সাহসী হয়ে উঠবে। খুব জরুরি এটা, অত্যন্ত জরুরি এটা। ওই ব্যাকরণ পড়লাম, সাহিত্য ইতিহাস পড়লাম, এসব পড়ে কিছু হবে না। পড়তে হবে, অন্যকে দিয়ে প্রশ্ন করাতে হবে, সাজেশন ভিত্তিক নয়। তাঁর যেটা মন যাবে তিনি প্রশ্ন করবেন এবং গভীরতাধর্মী প্রশ্ন করবেন। জীবনানন্দকে প্রকৃতির কবি কেন বলবে তুমি? জীবনানন্দকে প্রকৃতির কবি কেন বলবে তুমি? নজরুলকে কি বিদ্রোহী কবিতা বলা যায়? মনে রাখবে, এই 2-4টা কথা আমি বললাম, ঠিক আছে? এরকম ভুরি ভুরি তোমাকে এরকম প্রশ্ন থাকবে এবং সঙ্গে সঙ্গে তোমাকে উত্তর দিতে হবে। আমাদের এই কয়েক মাস আগে সিএসসির ইন্টারভিউ ছিল, সেখানে আমি যখন এখানে তৈরি করছিলাম ছেলে মেয়েদের, তো তৈরি করতে গিয়ে যে প্রশ্নগুলো করছিলাম সেই প্রশ্ন করতে গিয়ে যখন ইন্টারভিউ বোর্ডে গেল, সেখানে গিয়ে দেখলো অন্য প্রশ্ন করেছে, কিন্তু একটা কথা সে বলল যে আমি ওই ঘটনায় তৈরি হয়ে গেছি। অর্থাৎ সেখানে যে প্রশ্নটা করেছে বা যে প্রশ্নগুলো করেছে সেই প্রশ্নগুলো একটাও কমন হয়নি, কিন্তু ওই ধরনের প্রশ্নের উত্তর দিতে দিতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে, একটা সাহস হয়ে গেছে, একটা ঘরানা বুঝতে পেরে গেছে। ফলে ছেলেমেয়েরা এখানে কতটা সাহিত্য ইতিহাস পড়লাম, কতটা গ্রামার পড়লাম শুধু নয়, তোমাকে স্মার্টলি তৈরি হতে হবে। ইন্টারভিউ বোর্ডের ঘরানাটাকে বুঝতে হবে তোমাকে। সেই ঘরানার সঙ্গে যারা পরিচিত বা যারা জানে, তাদের কাছে তোমাকে সেই অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে মক টেস্ট দিয়ে দিয়ে। বললাম সে একটি বেকার ছেলে হলেও হবে, কিন্তু সে একটি কলেজে প্রিন্সিপাল হলেও চলবে না, সে একটি বিশ্ববিদ্যালয় অধ্যাপক হলেও চলবে না যদি তিনি চর্চার মধ্যে না থাকেন। তোমাকে ব্যাকরণে প্রশ্ন করলো, ধরো যে সমীভবনের সঙ্গে স্বরসঙ্গতির তুমি 3টি পার্থক্য বলো। তা তুমি তো টেনে মুখস্থ করে গেছো স্বরসঙ্গতি সমীভবন, 3টি পার্থক্য ধরলো, সেখানে মনে রাখবে স্মার্টলি তোমাকে উত্তর দিতে হবে। তোমাকে ব্যাকরণ পড়ে গেলে তোমাকে ধরলো যে সমাজ ভাষা বিজ্ঞান এর সঙ্গে তোমার যে সম্প্রদায়গত ভাষা বিজ্ঞান তার পার্থক্য কি। মনে রাখবে এই ধরনের মৌলিক প্রশ্ন তোমাকে করার চান্স অত্যন্ত বেশি। মেঘনাদবধ কাব্যকে সাহিত্যিক মহাকাব্য বলা হয় এটা সবাই জানে, কিন্তু কেন বলা হয় সাহিত্যিক মহাকাব্য? এই সাহিত্যিক মহাকাব্যের রসদ তিনি কোথায় পেয়েছিলেন? তিনি কিভাবে সে সাহিত্যিক মহাকাব্য নিয়ে এসছেন, মানে মিল্টন, তাহলে মধুসূদন সেই জায়গা থেকে তো নিয়েছেন। তো তোমাকে সেই ধরনের প্রশ্ন করবে, তুমি আমাকে প্রশ্ন করবে যে কেন স্যার এরকম প্রশ্ন করবে? কারণ মনে রাখবে তোমাকে অনার্স লেভেলের সিলেবাসগুলো দারুণভাবে দেখে যেতে হবে। MA ক্লাসের বিভিন্ন ঘরানা সম্পর্কে তোমাকে জেনে যেতে হবে। কারণ যারা ইন্টারভিউ বোর্ডে থাকবেন তারা কোনো প্রাইমারি স্কুলের টিচার থাকবেন না, যারা ইন্টারভিউ বোর্ডে থাকবেন তারা কোনো হাই স্কুল টিচার থাকবেন না, যারা ইন্টারভিউ বোর্ডে থাকবেন তারা হয় কলেজের কিংবা বিশ্ববিদ্যালয়ের। তাহলে তাদের যে চর্চাগুলো, সেই চর্চাগুলো তুমি মাধ্যমিক লেভেলে যেগুলো করে এসেছো সেগুলো তো তারা বইটই ঘেটে দেখে যাবেনি, কিন্তু তারা তো তাদের লেভেলটাই বেশি করে থাকবেন। ফলে তোমাকে
সেই ব্যাকরণগত দিকগুলো তোমাকে দারুণভাবে জেনে যেতে হবে। মনে রাখবে, আমার সামনে বসে আছেন একজন কলেজের অধ্যাপক বা বিশ্ববিদ্যালয়ে, এটি ভালো করে মান্যতা দেবে। ওই লেভেলগুলি তোমাকে দারুণভাবে রপ্ত করতে হবে। এবং বললাম যে ওই লেভেলগুলি সম্পর্কে যিনি ওয়াকিবহল তাকে দিয়ে তোমাকে মক টেস্ট করাতে হবে, নিয়ে দেখতে হবে যে আমার কোন জায়গাগুলো গোলমাল হচ্ছে, সেই জায়গাগুলো আমাকে মেরামত করতে হবে। যে বললাম যে অনার্স লেভেলের ছন্দ অলঙ্কার, অনার্স লেভেলের তোমাকে বিভিন্ন মঙ্গল কাব্য সাহিত্য ইতিহাস তো বিভিন্নভাবে তোমাকে দেখতে হবে। সেখানে তোমাকে প্রশ্ন করলো যে তুর্কিরা যে আমাদের যে আক্রমণ করেছিল, সেই তুর্কি আক্রমণ শুধুই কি আমাদের ক্ষতি করেছে না ভালো করেছে? ভালো যদি করেছে তাহলে কি কোন দিক থেকে করেছে ব্যাখ্যা করো তুমি। চৈতন্যদেব তিনি যে তার মা স্ত্রী বাবাকে ছেড়ে চলে গেলেন, তিনি ঠিক করেছিলেন? ব্যাখ্যা করো। ঠিক করেছিলেন না করেননি? ব্যাখ্যা করতে হবে তোমাকে। তোমার কাজ হচ্ছে তারা ছাত্র প্রশ্ন করলো, তোমাকে বোঝাতে হবে, তোমার কাজ এটাই। ফলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাকে কি করতে হবে, তোমাকে স্মার্ট হতে হবে যে হ্যাঁ এটা আমি বুঝিয়ে দেবো। ওই বই পড়েছি মুখস্থ করেছি আর টুক করে প্রশ্ন করলো কমন পেয়ে গেলাম, এসব কিন্তু এখানে চলবে না। ঠিক আছে, তোমার মধ্যে একটা ক্রিয়েটিভিটি নিয়ে আসতে হবে, তোমার মধ্যে একটা সৃজনশীল মানসিকতা নিয়ে আসতে হবে যে আমি কিছু বলতে পারবো, হ্যাঁ বলতে পারবো আমি। সেই সাহস তোমাকে সঞ্চয় করতে হবে। আমরা কিছু ক্ষেত্র তোমাদেরকে বললাম, প্রচুর আছে, ঠিক আছে। আর এই ক্ষেত্রের মধ্যে তো ব্যাকরণ সাহিত্য ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের স্যারদের কাছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবে এমএর স্পেশাল পেপার অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পেশাল পেপার থেকে প্রশ্ন করবেই, ধরে নিয়ে যেতে হবে তোমাকে। এই ব্যাকরণ সাহিত্য ইতিহাস, এই মাধ্যমিক এইচএসের সিলেবাস, অনার্সের সিলেবাস, এমএ ক্লাসের সিলেবাস, বিএডের সিলেবাস, এইগুলিকে রপ্ত করে স্মার্টলি উত্তর দেবার ক্যাপাসিটি তোমাকে অর্জন করতে হবে। এই জায়গাটা হলে অনেকটাই তোমার ফ্রেশ হয়ে গেল। এবার এর বাইরে আমরা দেখব যে তোমাকে যে প্রশ্নগুলো করবে সেগুলো তোমার তো নিজের বিষয়ের বাইরে চলে গেল। সেগুলোর মধ্যে আদর্শ শিক্ষক তুমি কি হতে চাও, আদর্শ শিক্ষক কীভাবে হবে, তাহলে প্রশ্ন তুমি তার মতো তোমাকে গুছিয়ে বলতে হবে। কো ক্যারিকুলার অ্যাক্টিভিটির সম্পর্কে মনে রাখবে তোমাকে যেমন ওয়াকিবল থাকতে হবে, সেই রকম তুমি গান আবৃত্তি এই ধরনের কোনো ক্ষেত্রগুলো জানা থাকলে খুব সুবিধা হয়। মানে একবার তুমি যদি তোমার যে এই ধরনের সহায়ক যে ক্ষেত্রগুলি সম্পর্কে তোমার জানা থাকলে, এরকমও ইন্টারভিউ বোর্ডে হয়েছে যে একজন দারুণ রবীন্দ্রসঙ্গীত জানতো, তো তাকে জিজ্ঞেস করেছে যে আপনি ছেলে মেয়েদেরকে পড়ানো ছাড়া আর কিভাবে আপনি ছেলে মেয়েদেরকে তাদের সঙ্গে মিশবেন বা তাদেরকে আকৃষ্ট করবেন। তা তিনি বলেছিলেন গান গেয়ে, আমি গান শিখেছি, সে গানের মধ্য দিয়ে। তিনি খেলাধুলা করেন না। তো তাকে বাকি সমস্ত প্রশ্ন করা হয়েছে গানের নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মানে এই যে লাইন পেয়ে গেল, গান বলল মানেই সেই ব্যক্তি যিনি ধরছিলেন তিনিও গানের লোক, তিনিও গান শিখেছেন, ফলে সে তো আর ছাড়বেই না। ফলে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি তো গান সম্পর্কে ওয়াকিবহল বা গান জানেন, তারও তো অত্যন্ত মজা যে লাইনে ফেলে দেওয়া গেল। এই যে ঠিক লাইনে নিয়ে চলে আসা, সেটা হয়ে গেলে খুব ভালো হয়। সেটা খেলাধুলা হোক, গান হোক, আবৃত্তি হোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুলের ছেলে মেয়েদেরকে তুমি তাদেরকে কন্ট্রোল করতে পারছো না, প্রথম দিকে তোমাকে তো ডিস্টার্ব করতেই পারে, তাহলে কিভাবে তাদেরকে তুমি আয়ত্তে আনবে? এটা খুব কমন একটা প্রশ্ন, অত্যন্ত কমন প্রশ্ন। যে তুমি গেছো নতুন, তোমাকে ক্লাসে ডিস্টার্ব করছে, তাহলে সেক্ষেত্রে কি করবে?
আমাদের তখন বিএডের ফর্মুলা তোমাকে আনতে হবে। তোমরা বিএড করেছো, তোমরা প্রত্যেকেই জানো, আমি তার উত্তরগুলো দিচ্ছি না। জীবনশৈলী সম্পর্কে তোমাকে জ্ঞান অর্জন করে যেতে হবে। ডিজিটাল লার্নিং অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এই কয়েকদিন আগেই ডিজিটাল লার্নিং সম্পর্কে কলকাতায় সমস্ত ওয়েস্ট বেঙ্গলের টিচারদেরকে ট্রেনিং দেওয়া হলো। ডিজিটাল লার্নিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনলাইন ডিজিটাল লার্নিং এগুলো সম্পর্কে দারুণভাবে আনতে চাইছে বা সেগুলোর ক্ষেত্রগুলোকে প্রাধান্য দিচ্ছে। তোমাকে জানতে হবে। লুকিয়ে থাকা শিখন, জ্ঞান না থাকলে অর্জন করতে হবে। লুকায়িত শিখন, হিডেন ক্যারিকুলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার মূল্যবোধ, তোমার যে বিশ্বাস, তোমার যে বন্ধুত্ব, এই সমস্ত শিখন তোমাকে ছেলেমেয়েদেরকে শিক্ষা দিতে হবে। কিভাবে দেবে তুমি? সহপাঠক্রম কার্যাবলী, অ্যাডিশনাল ফুড, এই যে স্কুলে যেগুলো হয় তোমরা জানো যে মিড ডে মিল এসব ব্যাপার আছে, তোমাকে এগুলো অভিজ্ঞতা অর্জন করে যেতেই হবে। জল ধরো, জল ভরো, মিড ডে মিল, কিচেন গার্ডেন হয়েছে, এখন চাইল্ড ক্যাবিনেট হয়েছে। দেখবে কেউ দেখবে আর শিক্ষামন্ত্রী, কেউ দেখবে স্বাস্থ্যমন্ত্রী, ছেলেদের মধ্যেই দেখবে শিক্ষা স্বাস্থ্যমন্ত্রী সব আছে স্কুলগুলোতে। টিএলএম সম্পর্কে তোমাকে জানতে হবে। জাতীয় শিক্ষানীতি 2021 সেই সম্পর্কে তোমাকে অভিজ্ঞতা অর্জন করে যেতে হবে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে একদম পরিষ্কার ধারণা থাকতে হবে। কন্যাশ্রী, যুবশ্রী, যত শ্রী আছে, সবুজ শ্রী, সাইকেল শ্রী, যত শ্রী আছে, তোমাকে শ্রীময় হয়ে তোমাকে ওখানে পৌঁছাতে হবে। মন্ত্রীদের নাম জানতে হবে। তোমার এলাকার ডিএম কে ডিএম, এসআই, এসডিও, বিডিও, পুরো এগুলো ফুল ফর্ম কি? মাদ্রাসা সম্পর্কে তোমাকে একটা ধারণা কিন্তু তৈরি করে নিয়ে যেতে হবে। কারণ মনে রাখবে, এটা সাধারণ এসএসসি ইন্টারভিউ নয়, এটা মাদ্রাসার ইন্টারভিউ। মনে রাখবে, কেউ যদি রামকৃষ্ণ মিশনের ইন্টারভিউ দিতে যায়, তাকে তো রামকৃষ্ণ নিয়ে প্রশ্ন করবেই, বিবেকানন্দ নিয়ে প্রশ্ন করবেই। তাহলে মাদ্রাসা কেউ যখন শিক্ষকতা করতে যাচ্ছে, সেই মাদ্রাসা স্কুলগুলোর মাদ্রাসা জিনিসটা কি সেই সম্পর্কে তোমাকে জ্ঞান অর্জন করে যেতেই হবে। তোমাকে সেখানে হাজির হতে হবে সংযত হয়ে এবং আত্মবিশ্বাস নিয়ে। পঞ্চায়েত, জেলা পরিষদ সম্পর্কে জ্ঞান অর্জন করে যেতে হবে। তোমাকে ভাষা দিবস সম্পর্কে জানতে হবে, দেশ সম্পর্কে জানতে হবে, অশোক চক্র সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা থাকতে হবে, জাতীয় সঙ্গীত সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা থাকতে হবে। এগুলি খুব কমন। বিভিন্ন কমিশন, রাধাকৃষ্ণন কমিশন বা মুদালিয়ার কমিশন, প্রত্যেকটা কমিশন সম্পর্কে তোমাকে জানতে হবে। বিএডের সিলেবাসের বিভিন্ন তত্ত্ব যেগুলো আছে সেগুলো সম্পর্কে জেনে যেতে হবে। এগুলো আমি বললাম যে এইভাবে তৈরি হতে হবে, এগুলো বললাম। আমি ইন্টারভিউ বোর্ডে আমি যাইনি এখনো। আমি বলেছি ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে কিভাবে আমি আমার শরীরগত তৈরি হব, ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে আমি কিভাবে আমার অনুশীলন এবং আমার যে সেখানে মননধর্মী কিভাবে আমি তৈরি হব বা স্কুল কেন্দ্রিক অভিজ্ঞতা কিভাবে অর্জন করে যাব। এরপর আমরা আসছি ইন্টারভিউ বোর্ডে আমরা ঢুকব, ইন্টারভিউ সেন্টারে ঢুকব। ইন্টারভিউ কেন্দ্রে নির্ধারিত সময়ের অনেক আগে তোমাকে পৌঁছাতে হবে, কারণ প্রচণ্ড টেনশন কাজ করে। ওই পরিবেশটায় হঠাৎ গেলে আর সঙ্গে সঙ্গে ডাকলো, তখন কিন্তু ভ্যাবাচাকা খেয়ে যাবে। ফলে গিয়ে তোমাকে গেটে ঢুকতে না দিলেও তুমি গিয়ে দাঁড়িয়ে থাকো, পরিবেশটাকে চেনো, 5 জনের মুখ দেখো, 5 জনের সঙ্গে কথা বলো, কোনো অসুবিধা নেই, কিন্তু পরিবেশটাকে চেনো। সেখানে অনেক আগে পৌঁছে গিয়ে ওই পরিবেশটাকে চেনো। হয়তো তুমি ওই ইন্টারভিউ বোর্ডে সেখানে জীবনে যাওনি, তাহলে সেই নতুন পরিবেশটাকে চেনো। সমস্ত কাগজপত্র ঠিকঠাক তোমাকে নিয়ে যেতে হবে এবং সেখানে তোমার দেখবে সেই কাগজগুলি নেবে এবং তোমাকে বসিয়ে রাখবে। তারপর এবার আসল খেলা শুরু হবে। ইন্টারভিউ রুমে প্রবেশ করার সময় এবার তোমার যখন ডাক এলো, তোমাকে অত্যন্ত বিনয়ী ভাব নিয়ে
বিনয়ী ভাব খুব জরুরি। বিনয়ী ভাব নিয়ে বলতে হবে, আসবো স্যার, অথবা আসতে পারি স্যার, এবং তার অনুমতি দিলে তোমাকে ঢুকতে হবে এবং ধন্যবাদ দিতে হবে। এগুলো তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। এগুলো আমার কাছে শুনে নিয়ে ওখানে এগুলো আসবে না। তখন বাড়িতে এগুলো রিহার্সাল দিতে হবে তোমাকে। তুমি ঢুকলে তোমার জন্য চেয়ার আছে, টেবিল আছে, বিপরীত দিকে 3 জন বসে থাকবে। গিয়ে চেয়ারে বসে যাওয়া যাবে না, তাদের অনুমতির জন্য অপেক্ষা করতে হবে। তারা বলবে, তারপর তাদেরকে ধন্যবাদ জানিয়ে বসতে হবে। চেয়ারটা যদি টেবিলের সঙ্গে লেগে থাকে তাহলে সেটাকে তোমাকে একটু সরিয়ে নিতে হবে, আওয়াজ না করে। ডান দিকে হয়ে বসতে হবে। চেয়ারে বসার নিয়ম হচ্ছে ডান দিক থেকে বসার, ডান দিক থেকে বসতে হবে। তারা যদি অনুমতি না দেয়, যখন তুমি বুঝে যাবে যে তারা তোমার দিকে লক্ষ্যই রাখছেন না, এবং সেটা তখন যখন বুঝে গেলে যে তারা ইচ্ছাকৃত করছে, তখন একটা নির্দিষ্ট সময়ের পর বলতে হবে যে আমি কি বসতে পারি স্যার। এটা বলা কোনো অন্যায় কাজ নয়, কিন্তু সেটার একটা টাইমের পর। যদি তোমার কাছে কোনো ফাইল রাখার অনুমতি দেয়, অনুমতি না দেয় স্বাভাবিক, যদি দেয় ফাইল রাখার, তাহলে সেই ফাইলটাকে টেবিলের ওপর রাখা যাবে না। টেবিলের ওপর ফাইলটা রাখলে তোমার অহংকারের প্রকাশ হবে। তোমার ফাইল তোমার কোলের ওপর থাকবে। নিজের ফাইল নিজের কোলের ওপর রাখবে, এবং তাদের অনুমতি নিয়ে যখন বসলে, তখন তারা তোমাকে যদি গুড মর্নিং বলে, তুমিও তাদেরকে বললে, বা এটা বলা যেতে পারে। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বললাম, চেয়ারে বসার সময় ডান দিক হয়ে বসতে হয়। এই নিয়মগুলো শিখতে হবে তোমাকে। আর চেয়ার থেকে ওঠার সময় বাঁ দিক দিয়ে উঠতে হবে। যখন চেয়ার থেকে উঠে আসবে তখন বাঁ দিক দিয়ে উঠতে হবে। আমরা আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটি হলো সোজা হয়ে বসতে হবে। ধনুকের মতো বেঁকে বসলে হবে না, এবং পাড়াগাঁড় সেই আমাদের পল্লী বা পল্লীগ্রামের লজ্জাশীলা একটি মেয়েকে ছেলেপক্ষ দেখতে এসেছে, সেই মেয়েটির মতো করলে হবে না। তুমি অহংকারীও নও, ঔদ্ধত্যও নও, আবার তুমি লজ্জাশীলা বধূও নও। ফলে এমনভাবে বসতে হবে, সেই বসাটার মধ্যে ব্যক্তিত্ব থাকবে, বিনয়ী থাকবে, কিন্তু অহংকারী থাকবে না। এবং চোখে চোখ রেখে তোমাকে কথা বলতে হবে। তাদের চোখে চোখ রেখে কথা বলাটা অত্যন্ত জরুরি। মাথাটা নামিয়ে ইন্টারভিউ বোর্ডে কখনো ইন্টারভিউ দেওয়া হয় না। মনে রাখবে, তোমাকে যখন তারা জিজ্ঞেস করতে শুরু করবেন, তার প্রথম প্রশ্নই হবে, এটা খুব স্বাভাবিক, তোমার নাম কি? তোমার নাম কি এই প্রশ্নটা করলো মানেই মনে রাখবে, তোমার কিন্তু তোমার নাম জিজ্ঞেস করছে এটা নয়। তোমার নাম কি প্রশ্ন করলো মানেই তোমার কিন্তু ইন্টারভিউ প্রশ্ন শুরু হয়ে গেল। কারণ তোমার নামের তার যদি সমাস থাকে, তোমার নামের যদি সন্ধি থাকে, তোমার নামের তার যদি পৌরাণিক প্রেক্ষাপট থাকে, তোমার নামের বাস্তব মহৎ কোনো চরিত্রের যদি তার সঙ্গে মিল থাকে, তা সেই ক্ষেত্রটি সম্পর্কে
জ্ঞানার্জন করে তোমাকে যেতে হবে। ইন্টারভিউ এটাই তোমার প্রথম প্রশ্ন হবে, এবং প্রথম প্রশ্নেই যেন তুমি মাত করে দিতে পারো। তোমার মা বাবা কি করেন, এই দ্বিতীয় প্রশ্ন যখন হবে তখন মনে রাখবে সেখানেও তোমার এই প্রশ্ন হবে। তোমার মা বাবা কি করেন মানে তোমার বাবা, ধরো দেখা যাচ্ছে তোমার বাবা মাঠে কাজ করেন, তুমি বললে, সেখানে কিন্তু তোমার প্রশ্ন হবে যে জমি সম্পর্কে তোমার অভিজ্ঞতা আছে কিনা, অর্থাৎ তুমি ফ্যামিলির প্রতি তুমি কতখানি দায়বদ্ধ, বা ফ্যামিলির সঙ্গে তোমার কতখানি তাদের প্রতি ভালোবাসা, সেগুলো ওই বাবার পেশা দেখে তোমাকে সেখানে জড়িয়ে যাবে। সেরকম ক্ষেত্র যদি আসে, সব ক্ষেত্রে তো আসে না, তো সেই নিরিখে মনে রাখবে সেটাও একটা প্রশ্ন। তোমার জেলা, তোমার এলাকা, তোমার গ্রাম যদি বিশিষ্ট কোনো জায়গা হয়, তোমার জায়গার মধ্যে যদি ইতিহাসের কোনো প্রেক্ষাপট থাকে, তোমার জায়গার মধ্যে মনে রাখবে সেখানে যদি ভৌগোলিক কোনো ক্ষেত্র থেকে থাকে, বিশিষ্টতা যদি থাকে, তাহলে সেই নিয়ে তোমাকে পড়াশোনা করে যেতে হবে। এগুলো ইন্টারভিউ বোর্ডে অত্যন্ত কমন প্রশ্ন। এগুলো মনে রাখবে ছেলে মেয়েরা। আমি বলছি মানে জীবনে আমি তোমাকে প্রথম বললাম এরকম নয়। ভুরি ভুরি ইন্টারভিউ বোর্ডে এই ধরনের প্রশ্ন হয়েছে, এবং যারা উত্তর দিতে পারেনি তাদেরকে তার জন্য কথা শুনতে হয়েছে। আমি তোমাকে নিয়ে ক্লাসটা আজকে লাইফে প্রথম করছি এরকম নয়। সুতরাং আমার অভিজ্ঞতাটার নিরিখে আমি কথা বলছি, মনে রাখবে। নিজের জন্মসাল, তার মাস, জন্ম তারিখ, এবং সেই জন্ম তারিখে অন্য কোনো বিশিষ্ট ব্যক্তির যদি বা জন্ম থাকে, বা বিশেষ কোনো ডে যদি সেটি হয়, তাহলে সেই সম্পর্কে জেনে যেতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্মের সাল এবং সেই ইন্টারভিউ ডেটটা, যে দিনে তুমি ইন্টারভিউ দিচ্ছ সেই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিনটা যদি বিশেষ কোনো দিন হয়, সেই দিনটার যদি কোনো, সেই দিনে তুমি সকালে অন্তত বলবো বর্তমান, অনলাইনে বর্তমান বলে একটা পেপার আছে, দেখবে অনলাইনে ডাউনলোড করা যায়, বর্তমান পত্রিকা। বর্তমান পত্রিকায় সকালে একটা টাইম পর দিয়ে দেয় যে আজকের দিনটি মানে সেই দিনের কি কি বিশেষ দিন সেটা। তো সেটা যদি পাওয়া যায় তাহলে খুব ভালো হয়, কিংবা আগে থেকে তোমাকে কালেক্ট করতে হবে যে সেই দিনটি কী জন্যে। কোনো না কোনো কিছু তো থাকেই, দেখেছি আমরা তো প্রতিদিনই দেখি যে বর্তমানে দেয় যে আজকের দিনটি এই কারণে বিশিষ্ট, কোনো বিশিষ্ট ব্যক্তির মৃত্যু, কোনো বিশিষ্ট ব্যক্তির জন্ম, সেই দিনে কোনো ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, থাকতেই পারে সেটা। ইন্টারভিউ যেদিন দিতে যাচ্ছ যে ডেটে, সেই ডেটটা নিয়ে তোমাকে প্রশ্ন আসবে, ধরে নাও তুমি। সেই বছর বাংলা সাল, সেদিন বাংলা তারিখ তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি যে একাডেমিক সমস্ত রেজাল্ট যে আছে তোমার, মাধ্যমিক, এইচএস, অনার্স, এমএ, বিএড, সমস্ত ক্লাসের যে রেজাল্ট তুমি করেছো তার নাম্বার তোমাকে জানতে হবে। তুমি কোন ক্লাসের বাংলাতে কত পেয়েছো সেগুলি তোমাকে জেনে যেতে হবে, ভুলে গেলে হবে না। তোমার হবি কি? তোমাকে দূরে দেওয়া হলে তুমি চাকরি করবে কিনা, খুব কমন প্রশ্ন, অত্যন্ত কমন। মানে কতবার যে ইন্টারভিউ এই প্রশ্ন হয়েছে গুণে শেষ করা যাবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাকে দূরে দেওয়া হলে চাকরি করবে কিনা, দূরে দেওয়া হলে চাকরি করবে কিনা। কেমন? এখন তুমি যদি বলো যে স্যার 8 বছর ধরে চাকরি নাই, যেখানে দেবে সেখানেই আমি চাকরিটি করব, তাহলে মনে রাখবে ওখানে যারা বসে থাকবে তারা ধরেই নিতে হবে, তোমাকে ধরে নিয়েই যাওয়া ভালো যে তারা সরকার পোষিত সেই অধ্যাপক বা অধ্যাপিকাকেই ডাকা হয় সাধারণত। সেটা যখন সরকার
যখন সেটা কমিউনিস্ট পার্টির সরকার ছিল তখন যারা ইন্টারভিউ বোর্ডে যেত তখন তাদেরই ঘেঁষা ব্যক্তিদেরকেই বিশেষ করে ডাকা হতো, 2-4 জন ব্যতিক্রম থাকতে পারে। কেমন? এইটা ভেবে যাওয়াই ভালো, উল্টোপাল্টা না ভেবে, যে সরকারকে সাপোর্ট করে সেই ধরনের অধ্যাপক অধ্যাপিকাকেই ডাকা হবে। ধরে নিয়ে যখন যাচ্ছ তখন কেন সব বিতর্কমূলক জায়গায় যেতে যাবে তুমি, যে 8 বছর ধরে চাকরি নেই, যেখানে দেবে দেবে, কিচ্ছু বলার দরকার নেই। তুমি যেটা বলার সেটা ওনাদেরকে যেন প্রীত করে, মনে রাখবে, কোনো বিতর্ক করে এই জায়গাটা নয়, প্রীত করাটাই ভাবতে হবে। তোমাকে একটা চাকরির দরকার, তোমার একটাই লক্ষ্য, আমার চাকরির দরকার। সেখানে আমি কতখানি সৎ, কতখানি পবিত্র, আমার ভিতরে যেটা হচ্ছে বলেই দেবো, না না, কৌশল অবলম্বন করতে হবে, স্মার্ট ইন্টারভিউ। কেমন? আমার সেখানে আমাকে দেখাতে হবে যে আমি ছেলে মেয়েদেরকে সেখানে পড়াবো, বা সেখানে অবশ্যই টাকা পয়সাটা ব্যাপার আমার ফ্যামিলির জন্যও বলতে হবে, সেগুলো কোনো অসুবিধা নেই, কারণ তুমি তো ঠিকঠাক কথাই বলছো। তুমি এক হচ্ছে এই শিক্ষকতা নামক এই মহান পেশাটির সঙ্গে তুমি যুক্ত থেকে নিজেকে ধন্য মনে করবে, সেই জন্য যেখানেই দেখ তুমি সেখানে যাবে। আর বাড়িতে টাকা পয়সার তো প্রয়োজন আছে। তোমাকে যদি হঠাৎ বলা হয় যে তুমি কি ফ্রিতে করবে, তাহলে তুমি লেখো যে তুমি এই মহান পেশার সঙ্গে যুক্ত হবে এবং একটু টাকা নেবে না, তাহলে তোমাকে টাকার প্রসঙ্গ বলতে হবে যে আমার তো মা বাবা আছে, সেখানে বাড়ির আর্থিক অবস্থা খুব ভালো নয়, সেটা দরকার। কোনো প্রশ্ন জানা নেই বা মনে পড়ছে না, তাহলে বলবে জানা নেই, বলবে না মনে পড়ছে না। মনে পড়ছে না কথাটা বলা যাবে না, মনে পড়ছে না তা সত্ত্বেও বলতে হবে জানা নেই। মনে পড়ছে না কথাটি অত্যন্ত ইন্টারভিউ বোর্ডে অপরাধ, এই কথাটি বলা যাবে না, মনে পড়ছে না। যদি তোমাকে পরপর প্রশ্ন করে এবং তুমি যদি বলো জানা নেই, এটা সম্পর্কে জানি না স্যার, এরকম বলতে বলতে যদি দেখা যায় জানা নেই এরকম করে 6-7টা প্রশ্ন হয়ে গেছে, তখন তো এবার তোমাকে অপমান করবেই, যে ভাই তুমি ইন্টারভিউ দিতে এসছো, তুমি তো কোনোটাই দেখছি জানা নেই বলছো। তখন তোমাকে মনে রাখবে, কেঁদে ফেললে হবে না, তখন তোমাকে বলতে হবে হ্যাঁ স্যার আপনারা যে প্রশ্নগুলি করলেন আমার জানা নেই, চেষ্টা করব জেনে নেওয়ার। সংযম, বিনয়ী, না পারার অপরাগতা তোমাকে বিনয়ের সঙ্গে সেখানে মানতে হবে। আসলে তাঁরা তোমাকে টেস্ট করছিলেন, তারা জানতেন যে 6টা প্রশ্ন করব, 6টায় উত্তর দিতে পারবে না, তারা জানতেন। তারা এই প্রশ্নটার অপেক্ষা করছিলেন উত্তরটার, যে তুমি শেষে কি বলো। তারাও জানেন যে যারা ইন্টারভিউ দিতে এসছে তাদের জায়গায় আমাদেরকে বসিয়ে দিলে ওই 6টা প্রশ্নে আমি উত্তর দিতে পারবো না। আমরা ওকে জব্দ করার জন্য 6টা প্রশ্ন করেছি, কিন্তু শেষের উত্তরটা নেবার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র বললাম আমি। উৎসশ্রীর জন্যে, তোমরা জানো উৎসশ্রী বলে একটি ক্ষেত্র এসেছে স্কুলের ক্ষেত্রে। উৎসশ্রীর জন্যে গ্রামের স্কুলের মাস্টারমশাইরা শহরমুখে উঠছে এবং নিজেদের ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, আর স্কুলের ছেলেগুলিকে রসাতলে পাঠাচ্ছে। এইটা নিয়ে তোমাকে প্রশ্ন করবে যে তোমাকে যদি প্রত্যন্ত একটি গ্রামে দেওয়া হয়, তাহলে তুমি উচ্চশ্রী পরে হলে তুমি কি শহরে চলে আসবে নিজের ছেলে প্রাইভেট স্কুলে পড়ানোর জন্যে? তার উত্তর তোমাকে রেডি রাখতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি এই জন্যে করবে কারণ উচ্চশ্রীর জন্য অনেক গ্রামের স্কুল ফাঁকা হয়ে গেছে। এটা অত্যন্ত বাস্তব প্রশ্ন। তুমি মিথ্যা কথা, অবশ্যই মিথ্যা কথা তুমি বলতে পারো, কিন্তু মিথ্যা কথা বাড়ি থেকে রিহার্সাল দিয়ে গিয়ে মিথ্যা কথা বলা যাবে। মিথ্যা কথা বাড়ি থেকে রিহার্সাল দিয়ে সে মিথ্যা কথা বলা যাবে। মিথ্যা কথা ওখানে গিয়ে বললে ধরা পড়ে যাবে। মিথ্যাকে সত্যের প্রলেপ দিয়ে সুন্দরভাবে সেখানে প্রেজেন্টেশন করতে হবে। সেটা বিভিন্ন ক্ষেত্রে আসতেই পারে, কারণ যে কথাটা তুমি বলতে চাইছো বললে ওনারা রেগে যাবেন, তাহলে তুমি তো মিথ্যা কথাই বলছো সেখানে, না? তো তুমি পরে যদি কলেজে পেয়ে যাও,
তুমি পরে যদি মাধ্যমিকে বসেছো এইচএস স্তরে অন্য স্কুলে পেয়ে যাও, তাহলে তুমি অন্য স্কুল যাবে কি যাবে না, বা কলেজে যাবে কি যাবে না। পরে নেট সেট দিলে, নেট সেট দিয়ে তুমি পেয়ে গেলে কলেজে, তাহলে কলেজে যাবে কি যাবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেখানে তোমাকে বলতে হবে যে আমি যদি সেই বিদ্যালয়ে গিয়ে যদি সেই পরিবেশ পেয়ে যায় এবং ছেলে মেয়েদের ভালোবাসার বাঁধনে যদি বাঁধা পড়ি, তাহলে তখন তো আর আমার নিজের মন যেতে চাইবে না। কারণ আমাদের বস্তুগত সুবিধা থেকেও অনেক বড় হয়ে যায় মানবিক সম্পর্ক। না, এটা কি তুমি পারবে? স্যার, সেই পরিবেশ পেলে হয়তো পারবো, কারণ অনেক শিক্ষক দেখেছি যে তারা চলে যাওয়ার জন্যে অনেক দূরের স্কুলে হয়েছে বা কলেজে চলে যাচ্ছেন, কিন্তু ছেলে মেয়েরা তাকে যেতে দিচ্ছেন না এবং শেষ অবধি থেকে গেলেন। সেটা তো আমাদের বাস্তবে দেখেছি। নেট সেট জেআরএফ পাস করেছো সেটা বলা যাবে না। নেট সেট জেআরএফ যদি তুমি পেয়ে থাকো, সেটা ওনাদেরকে বলা যাবে না, বললে বিপদ আছে। ছেলেরা বা মেয়েরা যদি টিউশনি পড়াও, তাহলে অবশ্যই বলা যাবে। যদি তুমি টিউশনি পড়াও অবশ্যই বলা যাবে, কারণ সেটা তোমার ক্ষেত্রে পজিটিভ। কেন পজিটিভ? কারণ এই ছেলেটিকে নিলে এই স্কুলে গিয়ে এ শুধু একজন পরীক্ষার্থী হয়ে পড়াশোনা করেছে এটা নয়, এর রীতিমতো চর্চায় আছে, অন্য আরও ছেলেদেরকে পড়ায়। ফলে স্কুলে গিয়ে এর নতুন কিছু বা সেখানে আনকরা রূপে সে কিন্তু সেখানে পৌঁছাবে না। ফলে এর দ্বারা স্কুল উপকৃত হবে। তুমি চাকরি পেয়ে যাওয়ার পর তুমি টিউশনি পড়াবে না সেই প্রশ্ন আলাদা, কিন্তু তুমি এখন বেকার, ফলে তুমি টিউশনি করতেই পারো এবং সেই টিউশনি করলে তোমার কোনো অসুবিধা নেই, সেটা কিন্তু পজিটিভ। অন্য কোনো পেশায় কেন গেলে না? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অন্য কোনো পেশায় কেন গেলে না? মানে তুমি ইউপিএসসি তো বাংলা আছে 500 নম্বর, তোমরা জানো অনেক হয়তো। ইউপিএসসি বাংলা সেখানে সাবজেক্ট আছে 500 নম্বরের, তাহলে তুমি ইউপিএসসি গিয়ে কেন সেখানে তো বাংলা আছে, অন্য সাবজেক্টও আছে। এত ভালো পরীক্ষা, বিসিএস, পিএসসি, এইগুলো কেন তুমি দিচ্ছ না? এর জন্য তোমাকে মনে রাখবে, উত্তর রেডি করতে হবে। এই পেশায় কেন এসেছো? অন্য পেশায় গেলে না, এই পেশায় কেন এসেছো সেই ব্যাখ্যা তোমাকে দিতে হবে। আমরা বলবো যে কোনো কবির কবিতা সম্পর্কে তোমাকে প্রশ্ন করতে পারে, তোমাকে খেলাধুলা নিয়ে প্রশ্ন করতে পারে। তোমার প্রিয় কবি কে? তোমার প্রিয় কবিকে এইটা ধরলে বুঝে শুনে উত্তর দেওয়াই ভালো। ধরে নাও তুমি তোমার প্রিয় কবি রবীন্দ্রনাথ, তার না বলাটাই ভালো। প্রিয় কবি রবীন্দ্রনাথ আর রবীন্দ্রনাথ সম্পর্কে বিরাট কিছু পড়িনি, তাহলে না বললেই ভালো। কারণ তুমি প্রিয় কবি রবীন্দ্রনাথ বললে, তারপর তোমাকে তো মুরগি করে ছাড়লো। তাহলে প্রিয় কবি তাকেই বলতে হবে, বা প্রিয় সাহিত্যিক কে তোমাকে যেন প্রশ্ন করবে তাকেই বলতে হবে, যাকে তুমি ভালো রকম রপ্ত করে নিয়েছো, তার সম্পর্কে বললেই ভালো। সেই জন্য রবীন্দ্রনাথকে নিয়ে তুমি বলতেই পারো যে রবীন্দ্রনাথ আমার প্রিয় কবি সাহিত্যিক। যদি তোমার রবীন্দ্রনাথ সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকে তাহলে বলা যেতে পারে, তা না হলে না বলাই ভালো। অন্য যার হয়তো কম লেখালেখি আছে, যার লেখালেখি ভলিউমটা কম, তাকে নিয়ে বললেই সবচেয়ে ভালো হয়। কারণ প্রিয় সাহিত্যিক বললেই তো তোমার প্রশ্ন করবেন তারা। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আমরা পেতে পারি, সেটি হচ্ছে আমাদেরকে ডেমো ক্লাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটির জন্য তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে, নিজের মতো চয়েস করে তোমাকে কবিতা একটা নির্ধারণ করতে হবে, তোমাকে একটা গদ্য নির্ধারণ করতে হবে, তোমাকে একটা নাটক নির্ধারণ করতে হবে, আর ব্যাকরণ তোমাকে নির্ধারণ করতে হবে। এইগুলি তোমাকে ডেমো ক্লাস বাড়িতে তোমাকে প্র্যাকটিস করে রাখতে হবে নিজের চয়েসে। যদি তারা বলে তোমার চয়েসে তুমি একটি ডেমো ক্লাস আমাদেরকে দাও,
মনে রাখবে তোমার জন্যে খুব জোর হলে 3 থেকে, যদি আরও ভালো লাগে তাহলে 5 মিনিট, তার বেশি টাইম তো তোমাকে দিতে পারবেন না, কারণ আরও অনেক ছেলে মেয়ে আছে, আরও অনেক সেখানে ক্যান্ডিডেট আছে, ফলে তাদেরকে সময় দিতে হবে। সেই জন্য ডেমো ক্লাসের তোমাকে নিতে হবে। সেখানে ডেমো ক্লাস নিতে গিয়ে তুমি তাদেরকে বলবে যে যে স্যার আপনাদেরকে আমি ছাত্র ভাবতে পারি, এইটা তোমাকে বলতে হবে। কারণ তুমি ক্লাস নিচ্ছ, স্যার হয়ে সামনে বসে আছেন তারা ছাত্রছাত্রী, সেইটা তাদের তুমি কি করবে না, তাদের অনুমতি নিয়ে তুমি সেই ডেমো ক্লাস নেবে। ফলে ডেমো ক্লাসের জন্য তোমার বাড়িতে রীতিমতো রিহার্সাল 5 মিনিট করে তোমাকে অডিও রেকর্ড করতে হবে, সেইটা শুনতে হবে, এবং সেটা বললাম যে অভিজ্ঞ সেই ব্যক্তিকে তোমাকে শোনাতে হবে, যার ইন্টারভিউ সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে তাকে শোনাতে হবে, কোথায় ভুল ত্রুটি হচ্ছে দেখাতে হবে। 5 মিনিট তোমার সময় বরাদ্দ, 3 মিনিট তোমাকে স্টপ করে দেবে, কিন্তু বেশি করে তুমি তৈরি হয়ে যাবে। একটি কবিতা, একটি গদ্য, একটি নাটক এবং ব্যাকরণ তোমাকে যদি বোর্ড ওয়ার্ক করতে বলে, তোমাকে সেখানে মার্কার বোর্ড দিয়ে দিল, তোমাকে বোর্ড ওয়ার্ক করতে বললো, যাও বোর্ড ওয়ার্ক করো, তোমাকে ডাস্টার দিল, মার্কার দেবে, তোমাকে চক দেবে না, কারণ এখন আর চক নেই ইন্টারভিউ বোর্ডে। তো বোর্ড ওয়ার্ক করতে গিয়ে তোমাকে যেগুলি মেনে চলতে হবে সেটা হচ্ছে তোমাকে নিজেকে বোর্ড ওয়ার্ক সম্পর্কে প্র্যাকটিস করে যাওয়াই উচিত। কিভাবে তুমি প্র্যাকটিস করবে না, তাদেরকে ছাত্রছাত্রী ভেবে নিয়ে তুমি বোর্ড ওয়ার্ক করতে গেলে নয়, তাদের অনুমতি নিলে বোর্ড ওয়ার্ক করবে। বোর্ডের সাইডে দাঁড়িয়ে বোর্ডের মাঝে দাঁড়িয়ে কেউ বোর্ড ওয়ার্ক করে না, বোর্ডের সাইডে দাঁড়াতে হয়, সাইড থেকে হাত বাড়িয়ে লিখতে হয়, কারণ ছাত্রছাত্রীরা সামনে আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমি ডান হাতে করে যখন বোর্ড ওয়ার্ক করব, তখন আমি বাঁ দিক চেপে দাঁড়াবো, আমার ডাস্টার থাকবে মনে রাখবে বাঁ হাতে, আর মার্কার পেন থাকবে ডান হাতে। ডাস্টার বাঁ হাতে থাকতেই হবে তোমার, কারণ ডাস্টার দিয়ে বোর্ডটাকে মুছতে হয়। বোর্ড ওয়ার্ক করার সময় তুমি যখন বোর্ডে লিখবে তখন তোমাকে মাঝে মাঝে কথা বলতে হবে। বোর্ড ওয়ার্ক করার সময় চুপচাপ বোর্ড ওয়ার্ক করলে হবে না, সেখানে নাম্বার কমে যাবে। কিন্তু তুমি যখন বোর্ডে লিখছো যে আজ আমি তোমাদের পড়াবো রূপসী বাংলা কবিতা, তখন থেকে লিখতে আরম্ভ করতে হবে। ওই বলতে বলতেই লেখা শুরু হলো। রূপসী বাংলা এই কবিতাটি জীবনানন্দের, এই আকাশের 7টি তারা, এই কবিতাটি জীবনানন্দের রূপসী বাংলা কাব্যের অন্তর্গত বলে বলে যাচ্ছ, লিখে লিখে যাচ্ছ। বোর্ড ওয়ার্ক করার সময় তোমরা বিএডে পড়েছো, এটা বাড়তি বেশি করে আমার বলার কিছুই নেই, যে তোমাকে ওই লিখতে হবে আর ঘাড় ঘুরিয়ে ওদের সঙ্গে কথা বলতে হবে, আই কন্ট্যাক্ট করতে হবে। বোর্ডের ডান দিকের ওপরে তারিখ লিখতে হবে, সেটা কোন বার সেটা লিখতে হবে ডান দিকের ওপরে। তারপর বোর্ড ওয়ার্ক হয়ে যাওয়ার পর তুমি যখন আসবে তাদের অনুমতি নিয়ে যখন তুমি বসতে যাবে, অনুমতি সবসময় অনুমতি নিতে হবে, বসতে যাবে তখন ডাস্টারটা উল্টিয়ে রাখতে হবে। ডাস্টারের যেদিকে স্পঞ্জ রয়েছে সেই দিক করে টেবিলে রাখলে টেবিলটা নোংরা হবে, তাই যেটা কাঠের দিক আছে সেই দিকটা দিয়ে তোমাকে, বা সেই দিকটা করে তোমাকে টেবিলে রাখতে হবে। তোমাকে তারা যখন বসতে বলবে তাদেরকে ধন্যবাদ জানাতে হবে, ধন্যবাদ অত্যন্ত প্রীত করে। আমরা অত্যন্ত শেষ প্রান্তে এসে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো, যেগুলি ইন্টারভিউ বোর্ডে হয়েছে এই ধরনের ঘটনা। সে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে, দুজন মিলে যদি তোমাকে পরপর একসঙ্গে প্রশ্ন করে ফেলে তাহলে তুমি কি করবে। দুজন মিলে প্রশ্ন করে ফেললো, একজন প্রশ্ন করেছে, তুমি উত্তর দিতে গেলে আরেকজন একটা প্রশ্ন করলো, তোমাকে উত্তরটা দেওয়ার আগেই প্রশ্ন করে ফেললো, তখন তুমি কি করবে না, তখন তুমি বলবে যে স্যার ওনারটা একটু বলে নিই,
ওনারটা একটু বলে নিই, তারপর আপনারটা বলছি। ওই প্রথমজন যে প্রশ্ন করেছিল তারটা তুমি বললে, বলার পর দ্বিতীয়জনকে আর প্রশ্ন করা যাবে না যে স্যার আপনি কোন প্রশ্ন করেছিলেন। মনে রাখবে, প্রথমজন প্রশ্ন করার পর দ্বিতীয়জন যখন প্রশ্ন করেছে, তোমাকে তোমার ব্রেন দিয়ে বা কান দিয়ে ক্যাচ করে নিতে হবে দ্বিতীয়জন কি প্রশ্নটা করেছিল। যদি তুমি বলো স্যার আপনি কোন প্রশ্ন করেছিলেন, তাহলে মনে রাখবে ইন্টারভিউয়ের নাম্বার কেটে গেল, কারণ তোমার স্মৃতিশক্তি গোলমাল আছে। তাই ওই দ্বিতীয়জনকে আর প্রশ্ন করা যাবে না, কারণ তার প্রশ্নকে ক্যাচ করে রাখতে হবে তোমাকে। তারপর তুমি দ্বিতীয়জনের তার উত্তরটা তারপর দেওয়া শুরু করলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললাম, ইন্টারভিউ বোর্ডে ইচ্ছা করে তোমাকে এরকম করবে। ওনারা ইন্টারভিউ নিতে নিতে মাঝে মাঝে টিফিন খাবেন, ওনারা চা বিস্কুট খাবেন, কখনো কখনো টিফিন খেতে পারেন, ইন্টারভিউ নিতে নিতে খায়। তো ওনারা টিফিন করছেন বা চা খাচ্ছেন, সেই সময় তোমাকে ওনারা বলবেন যে তুমি খাবে, তুমি একটা মিষ্টি নাও বা তুমি একটা বিস্কুট নাও। তখন তুমি বলবে যে আমি খেয়ে এসেছি স্যার, আপনারা খান। তোমাকে যদি দ্বিতীয়বার বলে না না খাও, কখন খেয়ে এসেছো, খাও খাও, তখন তুমি বলবে, মানে কিছুই বলবে না, তুমি একটু হাসি হাসি মুখ করে যেন নেবে, কাঁদো কাঁদো মুখ করে আবার নিতে যেও না, কারণ উনি তোমার মামা নন, উনি তোমার মেসো নন, ওখানে আবেগ চলে না। ফলে তুমি নেবে সিম্পলভাবে, খুব সাধারণভাবে নেবে, মুখে একটু হাসি হাসি মুখ এনে নেবে, কারণ হচ্ছে তোমাকে যেহেতু দিচ্ছেন বিস্কুট। ইন্টারভিউ বোর্ডে সবসময় না এই শব্দটা উচ্চারণ না করার চেষ্টা করবে, না এইটা উচ্চারণ না করার চেষ্টা করবে, এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। নাটি খুব বিরোধী মনোভাব পোষণ করে, মনে রাখবে। তিনজনের মধ্যে যে প্রশ্ন করবে তার চোখের দিকে তাকিয়ে যেন উত্তর দেবে। তিনজনের মধ্যে যে প্রশ্ন করবে তার চোখের দিকে তাকিয়ে কিন্তু উত্তর দিতে হবে। মনোবিজ্ঞানীরা বলেন আই কন্ট্যাক্ট যার সাথে হয়, মনে রাখবে স্মৃতিটা অনেকক্ষণ কন্টিনিউ করে, রাত্রে শোবার সময়ও তাকে মনে পড়ে যায় অজান্তে। আই কন্ট্যাক্ট এমনই জিনিস। আমরা বলেছি সোজা হয়ে বসবে এবং চোখে চোখ রেখে কথা বলবে। আর শেষ কথা বলি, ইন্টারভিউ বোর্ড থেকে তুমি বেরিয়ে যাচ্ছ, তোমার ইন্টারভিউ হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছ, তোমাকে বললো যাও তোমার হয়ে গেছে, তুমি আসতে পারো, তুমি চলে যাচ্ছ, দরজার কাছে পৌঁছে গেছো, তখন একজন হঠাৎ তোমাকে বলল এই শোনো। তখন তুমি ভ্যাবাচ্যাকা খেয়ে একবারে মানে হকচকি গিয়ে কি বলছেন স্যার, এইভাবে কোনো কথা বলা যাবে না। অত্যন্ত সংযমীর পরিচয় দিতে হবে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বলবে যে বলুন স্যার কি বলছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তুমি কি হয়েছে স্যার যদি বলে দিয়েছ, তাহলে ইন্টারভিউতে মনে রাখবে এক ঘড়া দুধে এক ফোঁটা গোমূত্র পড়ে গিয়ে পুরোটাই নষ্ট হয়ে গেল। আমরা বোঝানোর চেষ্টা করলাম প্রত্যেককে। ইন্টারভিউ বোর্ডে যাবার আগে আমরা আমার শরীরীভাবে কিভাবে তৈরি হব, ইন্টারভিউ বোর্ডে যাবার আগে আমি আমার সাবজেক্টে কিভাবে তৈরি হব, আমি বিদ্যালয় কেন্দ্রিক কিভাবে তৈরি হব, আমি সমাজের প্রশাসনিক ক্ষেত্র নিয়ে কিভাবে তৈরি হব, আমার মননগত কিভাবে তৈরি হব, এবং ইন্টারভিউ বোর্ডে ঢোকার আগে কি করব, ইন্টারভিউ বোর্ডে ঢোকার পর কি ধরনের প্রশ্ন হতে পারে তার একটা মডেল আমি তোমার সামনে উপস্থাপিত করার চেষ্টা করলাম। আমরা যদি এগুলিকে মেনে বাড়িতে বারে বারে রিহার্সাল দিই, তাহলে আমার একটা সাহস আসবে, আমি পড়ব, আমি বিষয় রপ্ত করব, আর আমাকে
মনে রাখবে মক ইন্টারভিউয়ে সামিল হতে হবে। আমাকে যদি আমি কাউকে নাও পাই তাহলে আমার বাবাকে দিয়ে প্রশ্ন করাতে হবে, আমার মাকে দিয়ে প্রশ্ন করাতে হবে, আমার ভাইকে দিয়ে প্রশ্ন করাতে হবে। এইগুলোতে কি হবে? প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, ইন্টারভিউ বোর্ডের প্র্যাকটিস। কেমন? সেখানে যাবার আগে আমি এইভাবে রিহার্সাল দিলে আমি অন্তত এই বোর্ডে গিয়ে যখন বসবো তখন এটুকু আমার সাহস হবে যে এই ধরনের জিনিস আমি আগে প্র্যাকটিস করে এসেছি, এই ধরনের, এটাই নয়, এই ধরনের। কেমন? আমি আমার বক্তব্য বললাম প্রত্যেককে। এবার তোমাদের কোনো বক্তব্য থাকলে তোমরা বলতে পারো।